আসসালামু আলাইকুম, স্বাগত চ্যানেল সংবাদে। সংবাদ পক্ষ থেকে আপনাদের সাথে আছি আমি আনিকা জাহিন। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। তারেক রহমানের রাজকীয় প্রত্যাবর্তন আগামীকাল। প্রায় ১.৫ যুগ পর প্রিয় নেতাকে বরণের অপেক্ষায় নেতাকর্মীরা। দিল্লিতে বাংলাদেশ দূতাবাস ও কলকাতা উপ হাইকমিশনে আবারও হামলার চেষ্টা। ঢাকা ও দিল্লিতে হাই কমিশনারদের পাল্টাপাল্টি তলব। নির্বাচনে অনিয়ম রোধে সর্বশক্তি প্রয়োগে ইসিকে পাশে চায় মাঠ প্রশাসন। অতীতের খারাপ নির্বাচনের দুর্নাম ঘোচাতে সিইসির প্রত্যয়। এবং রংপুরের তিস্তাচরে প্রকৃতি ও জীবন স্বাস্থ্য সেবা কেন্দ্রের বিনামূল্যে ওষুধ কম্বল বিতরণ, টেকসই উন্নয়ন নিশ্চিতে মহাপরিকল্পনা বাস্তবায়নের তাগিদ। সংবাদ শিরোনামগুলো জানাছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছি বিস্তারিত সংবাদে। আগামীকাল দেশের রাজনীতির বরপুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাজকীয় প্রত্যাবর্তন। এলাম, দেখলাম, জয় করলাম, এই সহজ সূত্রে রাজনীতিতে আসেননি তারেক রহমান। তিনি রাজনীতিতে এসেছেন ধীরে নীরবে, দলের একজন সাধারণ কর্মী হিসেবে। ক্ষমতার সিঁড়ি ডিঙিয়ে নয়, বরং মাঠের রাজনীতি, মানুষের ভালোবাসা আর দীর্ঘ সংগ্রামের ভেতর দিয়েই এসেছে তার রাজনৈতিক নির্মাণ। নির্যাতন, কারাবাস ও নির্বাসন যন্ত্রণার কঠিন পথ পাড়ি দিয়ে জাতির নেতৃত্বে প্রত্যাবর্তন হচ্ছে তারেক রহমানের। আক্তার হোসেনের রিপোর্ট। এক ঐতিহাসিক রাজনৈতিক পরিবারে জন্ম তারেক রহমানের। তার পিতা বাংলাদেশের স্বাধীনতার ঘোষক ও সাবেক রাষ্ট্রপতি, মা বেগম খালেদা জিয়া ৩ বারের প্রধানমন্ত্রী ও দেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপির চেয়ারপারসন। তবে তারেক রহমান কেবল উত্তরাধিকার সূত্রে নেতা হননি। রাজনীতিতে তার প্রতিটি ধাপ ছিল অভিজ্ঞতা, সংগ্রাম ও সাংগঠনিক দক্ষতায় অর্জিত। ১৯৮৯ সালে বিএনপির প্রাথমিক সদস্য পদ গ্রহণ করে ফিরে গেছেন নিজের শিকড়ে। ছুটে গেছেন প্রান্তিক মানুষের মাঝে, চষে বেরিয়েছেন গ্রাম থেকে গ্রামে। সাধারণ মানুষের সঙ্গে উনি মিশে যেতেন। মা, মাটি, মানুষ, এই যে 3টা শব্দ, এই 3টার মধ্যে একজন রাজনীতিবিদের যে সম্মিলিত যে 91 থেকে 91 থেকে 95 এই 5টা বছর উনি গাবতলী, আমার তো মনে হয় এমন কোনো জায়গা নেই যে এখানে উনি পায়ে হেঁটে যাননি। গাবতলী উনি চষে বেরিয়েছেন, ধুলোবালি দিয়ে ওনার শরীর ভরে গিয়েছে। তো উনি এইভাবে আজকের এই পর্যায়ে আসছেন। রাজনীতিতে যুক্ত হয়েই বাবা ও মায়ের দেখানো পথে সাহস, প্রজ্ঞা আর সাংগঠনিক দক্ষতায় দলকে নিয়ে গেছেন জনপ্রিয়তার চূড়ায়। ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ঐতিহাসিক বিজয়ের নেপথ্যের কারিগরও ছিলেন তারেক রহমান। তারেক রহমান রাজনীতিতে কোনো সোনার চামচ নিয়ে জন্মানো মানুষ নন। তিনি রাজনীতিতে এসেছেন একদমই বলতে গেলে তৃণমূল থেকে। তিনি বগুড়া জেলার বিএনপির একজন সাধারণ সদস্য হিসেবে তার রাজনৈতিক জীবন শুরু করেছেন। ২০০১ সালের নির্বাচনে তিনি প্রধান ব্যক্তি হিসাবে সেই নির্বাচনী কার্যক্রমকে সমন্বয় করেছিলেন। পরবর্তী পর্যায়ে তিনি দলের সিনিয়র যুগ্ম মহাসচিব নির্বাচিত হয়েছিলেন এবং বিশেষ পরিস্থিতিতে যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া কারারুদ্ধ হয়েছে, তখন তাকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব নিতে হয়েছে। চলার পথ কখনোই মসৃণ ছিল না তারেক রহমানের। জেল, জুলুম, নির্যাতন ও নির্বাসন যন্ত্রণার সব কঠিন পথ পাড়ি দিয়ে ধৈর্যের সাথে নিজেকে প্রস্তুত করেছেন জাতির মহা দায়িত্ব নিতে। হাজার মাইলের ওপারে থেকেও গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন তিনি। তার পিতা শহীদ হয়েছেন যখন তার শিক্ষা জীবনই শেষ হয়নি, ফলে তখন তার মাকে তিনি দেখেছেন রাজনীতির মাঠে। আবার ১/১১ পরবর্তী সময় তিনি নির্যাতনের শিকার হয়েছেন, অন্যায়ভাবে তাকে কারারুদ্ধ হতে হয়েছে, তাকে পঙ্গুত্বের কাছাকাছি নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছে। সেগুলো সবগুলোই কিন্তু তিনি তার ইচ্ছা শক্তিতে জয় করেছেন। তিনি লন্ডনে প্রায় 17টি বছর সেখানে চিকিৎসার জন্য যখন গেছেন, তারপর দেশে ফেরার সুযোগ তার জন্য হয়নি। কিন্তু একটা মানুষ যাকে পঙ্গুত্বের কাছাকাছি পৌঁছে দেওয়া হয়েছিল, তিনি নিরন্তরভাবে নিজের সাথে যুদ্ধ করে নিজেকে অন্তত এই সামর্থ্যের কাছাকাছি নিয়ে এসেছিলেন। তখন তিনি জানতেন যে এই দল, এই দেশকে নেতৃত্ব দেওয়ার জন্য একদিন তার ডাক আসবে। সেই ডাকের জন্য তিনি নিজেকে সবসময় প্রস্তুত রেখেছেন। তিনি হার মানেননি কখনো।
প্রায় দেড় যুগ পর তারেক রহমানের এ প্রত্যাবর্তনে উজ্জীবিত দলের নেতাকর্মীরা প্রিয় নেতাকে বরণের জন্য অপেক্ষার প্রহর গুনছেন তারা। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশ ভারতের মধ্যে কূটনৈতিক টানাপোড়েনের মাঝে দিল্লি ও কলকাতায় বাংলাদেশ হাই কমিশন ও উপ হাই কমিশনের বাইরে আবারও বিক্ষোভ হয়েছে। টানা কয়েকদিন ধরে চলা উত্তেজনা ছড়িয়েছে ভারতের একাধিক শহরে। বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের অভিযোগই এই আন্দোলনের মূল কেন্দ্রবিন্দু। ঢাকায় ভারতের হাই কমিশনারকে ডেকে এসব ঘটনার প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার বিকেলে দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে পাল্টা তলব করে ভারত। এ নিয়ে গত 10 দিনে 4 দফায় দুই দেশ একে অন্যের কূটনীতিককে তলব করে নানা ইস্যুতে প্রতিবাদ আর উদ্বেগ জানালো। সালিম মাহমুদের রিপোর্ট। বাংলাদেশে সংখ্যালঘু সনাতন ধর্মাবলম্বীদের ওপর নির্যাতনের অভিযোগ তুলে গত কয়েকদিন ধরেই ভারতে বিক্ষোভ চলছে। বিশেষ করে ধর্ম অবমাননার অভিযোগে গত 18ই ডিসেম্বর পোশাক শ্রমিক দীপু চন্দ্র দাসকে পিটিয়ে তার মরদেহ আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার পর ভারতের বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়। মঙ্গলবার সকালে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের বাইরে বিক্ষোভের ডাক দেয় বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দল। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বলছে, পুলিশের ব্যারিকেড ভেঙে হাই কমিশনের দিকে এগুনোর চেষ্টা করে বিক্ষোভকারীরা। পুলিশ এ সময় তাদের ছত্রভঙ্গ করতে লাঠিপেটা করে। কলকাতাতেও উপ হাই কমিশনের সামনে একই রকম পরিস্থিতি সৃষ্টি হয়। সেখানেও পুলিশের ব্যারিকেড টপকে এগুনোর চেষ্টা করে বিক্ষোভকারীরা। পুলিশ আটকানোর চেষ্টা করলে ধস্তাধস্তির ঘটনা ঘটে। পরে আশপাশের এলাকা 3 স্তরের ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়। নিরাপত্তা নিশ্চিতে সেখানে পুলিশ ও আধা সামরিক বাহিনী মোতায়েন হয়েছে। এই উত্তেজনার মাঝেই ঢাকায় ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মাকে তলব করে গভীর উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, কূটনৈতিক স্থাপনায় এমন ঘটনা কেবল কূটনৈতিক মিশনের কর্মীদের নিরাপত্তাকেই হুমকির মুখে ফেলে না, বরং পারস্পরিক সম্মান, শান্তি ও সহনশীলতার নীতিকেও ক্ষুণ্ণ করে। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা। ভারতের সাথে সম্পর্ক উন্নয়নে প্রধান উপদেষ্টা চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, যারা ভারত বিরোধী বক্তব্য দিচ্ছেন সেগুলো রাজনৈতিক, যা দুই দেশের সম্পর্ককে জটিল করে ফেলছে। অন্তর্বর্তী সরকার ভারতের সাথে ভালো সম্পর্ক রাখতে চায় মন্তব্য করে অর্থ উপদেষ্টা আরও বলেন, ভারতের সাথে সম্পর্ক বাইরে যতটা শোনা যায় বাস্তবে ততটা নেতিবাচক নয়। সরকার চেষ্টা করছে কোনোভাবেই যেন ভারতের মতো বড় প্রতিবেশীর সাথে তিক্ত সম্পর্ক না হয়। ভারতের সাথে বাণিজ্য ও রাজনৈতিক সম্পর্ক আলাদা করে দেখতে হবে বলেও মন্তব্য করেন অর্থ উপদেষ্টা। ভারত থেকে 50,000 টন নন বাসমতি এবং পাকিস্তান থেকে 50,000 টন আতপ চাল আমদানির অনুমতি দেওয়া হয় বৈঠকে। হাইওয়ে ছাড়া কানেক্টিং রোড, আমরা দুই দেশের মধ্যে যেন কোনো তিক্ততা না হয়, এই যে বাইরে থেকে যেই করে থাকে আমরা চাচ্ছি না এটা দুইটা দেশে অ্যাপারেন্টলি কোনো তো ঝামেলা নাই আমাদের সাথে, যে ট্রেডের ব্যাপার না, ইকোনমিকের সাথে বললাম, পলিটিক্যালি শুধু খুব ঝামেলা তা তো না, ওরা তো একেবারে আমাদের পলিটিক্স একেবারে ইন্টারফেয়ার করে, হয়তো কিছু কিছু বক্তব্য রাখে, আমরাও রাখি সেটা। অর্থাৎ কেউ যদি করে থাকে এটা একেবারে যে এসে নাই সেটা আমি জানি না, তবে আমরা চেষ্টা করছি কোনোভাবে যেন হবে একটা নেইবারিং কান্ট্রিকে। আর যেখানে আমরা সবসময় বলছি যে প্রফেসর ইউনূস আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয় বলেছেন, আমরা কিন্তু রিজিওনালিজমে বিশ্বাস করি। সেই জন্য তো ভারত একটা বড় নেইবার, সেই জন্য ভুটানের সাথে কথা হলো, নেপালের সাথে আমার ভালো সম্পর্ক, আর পাকিস্তানের তো আস্তে আস্তে সম্পর্কটা ইমার্জ করছে। অতএব আমরা কেন রিজনে, আমরা শুধু বাংলাদেশ নিয়ে তো থাকতে পারবো না। এবার জাতীয় সংসদ নির্বাচন 2026। ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটকে স্বচ্ছ ও গ্রহণযোগ্য করার পাশাপাশি যে কোনো ধরনের অনিয়ম বন্ধে সর্বশক্তি প্রয়োগে ইসিকে পাশে চায় মাঠ প্রশাসন। অনেক সময় অপরাধীদের গ্রেফতার করতে গেলে রাজনৈতিক দলগুলোর তদবির আসে বলে অভিযোগ এনে তারা বলেন, আইনের বাইরে কাউকে যেতে দেওয়া হবে না। নির্বাচন কমিশনাররা বললেন, এবারের নির্বাচন সুষ্ঠু করতে না পারলে অস্তিত্ব রক্ষা করা যাবে না।
সিইসি বলেছে, নির্বাচন নিয়ে অতীতের সব নেতিবাচক অভিযোগ এবার সংশোধনের সুযোগ এসেছে। নাজিব বেগের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে মাঠ প্রশাসন নিয়ে নির্বাচন কমিশনের মতবিনিময় সভা। নির্বাচন ভবনে এই সভায় অংশ নেন বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার, নির্বাচন কর্মকর্তা সহ মাঠ প্রশাসনের 226 জন কর্মকর্তা। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে বেশ কিছু পরামর্শ দেন তারা। অপরাধী গ্রেপ্তারে রাজনৈতিক তদবিরের সমালোচনা করেন মাঠ প্রশাসনের কর্মকর্তারা। অধীনস্থ কর্মকর্তাদের পদায়নে এসপিদের ওপর আস্থা রাখার পরামর্শ আসে। নাগরিককে আমরা বিভিন্ন সময় গ্রেপ্তার করি তাদের অপকর্মের জন্য, পূর্ববর্তী সময় অপকর্মের জন্য, কিন্তু তাদেরকে বিভিন্ন দল নিজেদের কাছে ফেরানোর কিছুটা চেষ্টা করে যাচ্ছে, চেষ্টা অপচেষ্টা। আমরা যখন তাদেরকে ধরতে যাই তখন নানান রকমের তদবির, দিনের বেলা বক্তৃতা ছাড়া রাতের বেলা কিন্তু তদবির। প্রচারণা শুরু হবে আনুষ্ঠানিকভাবে, তখন আচরণবিধি প্রতিপালন করাটা একটি চ্যালেঞ্জ বলে আমি মনে করছি স্যার। পুলিশ মহাপরিদর্শক বলেন, দায়িত্ব পালনে তাদের প্রতিবন্ধকতা রয়েছে, তবে এ বিষয়ে নির্বাচন কমিশনকে পাশে টান তারা। এইবারের এই নির্বাচন সফল, সুন্দর, শান্তিপূর্ণভাবে করতে পারবো এবং এর সম্পূর্ণ সক্ষমতা আমাদের আছে। কর্মকর্তাদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশনা দেন কমিশনাররা। সামান্যতম কোনো ত্রুটি বিচ্যুতি যদি নির্বাচন কমিশনের দৃষ্টিগোচর হয়, সেটি কিন্তু আমরা স্বাভাবিক এবং সহজভাবে নিব না। আপনারা সম্পূর্ণ স্বাধীন, আপনারা নির্বাচন কমিশন, এখন আপনি এই আইনটা করেছি, আপনি সম্পূর্ণ স্বাধীন, কোনো ব্যক্তির কথা শুনবেন না। সিসি বললেন, নির্বাচনে গুরু দায়িত্ব পালনে কোনো বিচ্যুতি ঘটানো যাবে না। বলা হচ্ছে আমরা নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছি, বলা হচ্ছে আমরা সব যুগসাজশ করে একটা ম্যানেজড ইলেকশন করেছি। এই অপবাদ থেকে আমরা মুক্তি চাই, এই অপবাদ আমরা ঘোচাতে চাই। আমরা প্রমাণ করতে চাই যে আমরা সঠিক সুন্দর নির্বাচন করতে পারি। তিনি বলেন, নির্বাচন কমিশনের একটি এজেন্ডা, সেটি হলো সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন করা। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। নির্বাচনের পরিবেশ নিয়ে শঙ্কা প্রকাশ করে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট জানিয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণ করে ভোটে লড়ার বিষয়ে সিদ্ধান্ত নেবে জাতীয় পার্টির একাংশ ও জেপি নেতৃত্বাধীন এই জোট। জোট নেতারা বলেন, নির্বাচন নিয়ে সংখ্যাগরিষ্ঠ মানুষের মধ্যে সংশয় রয়েছে। তবে নির্বাচনী প্রক্রিয়ার অংশ হিসেবে 119 আসনে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট। লুৎফর রহমান সোহাগের রিপোর্ট। জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রার্থী তালিকা ঘোষণা করতে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের সংবাদ সম্মেলন। আংশিক প্রার্থী তালিকা ঘোষণা করলেও নির্বাচনের পরিবেশ নিয়ে সংশয় জানালো জোট। জোট নেতারা বলছেন, মব সন্ত্রাস করে দেশকে অনিরাপদ করে তোলা হয়েছে। আপনারা নির্বাচনের নামে প্রহসন করছেন। আমি সরকারকে আবেদন করব, এখনো সময় আছে, আমরা নির্বাচনে যেতে চাই, কিন্তু আমার হাতে শিকল পরিয়ে, আমার পায়ে শিকল পরিয়ে আপনি আমাকে নির্বাচনে যদি যেতে বলেন, সেটা আমার জন্য সম্ভব হবে না। আমি মুক্ত হয়ে আমার এলাকায় যেতে চাই। আপনাদের এই মবক কেসে আপনারা বন্ধ করুন। পক্ষ বিবেচনায় নিরপরাধ রাজনৈতিক কর্মীদের ধরপাকড় ও মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে অভিযোগ করে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের নেতারা বলছেন, পরিবেশ অস্থির থাকলে শেষ পর্যন্ত তারা ভোটের মাঠে থাকবেন কিনা তা বিবেচনা করছেন। দুইটা দল বিশেষত বললেই আমাদের কর্মীদের গ্রেপ্তার করা হয়। তাদের একটাই চিন্তা যে আপনার লগে যদি আমি হাঁটি, কালকে আমাকে অ্যারেস্ট করে ফেলাবে। এইটা নিশ্চয়তা দেন, বাকিটা আমরা দেখব। তা আমি কী করে নিশ্চয়তা দেবো? কারণ হয়তো ক্ষমতা নাই। নির্বাচন বয়কটের কথা আমরা চিন্তা করি না, কিন্তু নির্বাচন বয়কটের অবস্থা যদি আমাদের চাপিয়ে দেওয়া হয়, তাহলে আমাদের কোনো উপায় নাই। প্রার্থীদের গানম্যান দিতে সরকারি উদ্যোগের সমালোচনা করেছে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট। যে সমস্ত অস্ত্র লুট করা হয়েছে, সেই অস্ত্র তো এখনো উদ্ধার হয় নাই। তার উপর যদি প্রার্থীরাও অস্ত্র, আমরাও যদি সেই অস্ত্র নেই, তো এই অস্ত্র ওই অস্ত্র তো যুদ্ধ হয়ে যাবে, এটা কুরুক্ষেত্র হয়ে যাবে। তো কি ইলেকশন হবে কিনা? লুৎফর রহমান সোহাগ, চ্যানেল আই, ঢাকা। এবারে অন্যান্য সংবাদ।
রংপুরের কাউনিয়ার দুর্গম তিস্তার মধ্যের চরে দারিদ্র্যপীড়িত ও সুবিধা বঞ্চিত মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা, ওষুধ ও কম্বল বিতরণ করেছে প্রকৃতি ও জীবন স্বাস্থ্য সেবা কেন্দ্র। একতরফা ফারাক্কা বাঁধে বদলে যাওয়া তিস্তা অববাহিকার ভূ প্রকৃতি ও স্থানীয় জীবন জীবিকা পুনরুদ্ধার ও টেকসই উন্নয়ন নিশ্চিতে তিস্তার স্বাভাবিক প্রবাহ ফেরানো ও মহাপরিকল্পনা বাস্তবায়নের তাগিদ সুধীজনদের। আব্দুল করিমের ভিডিও চিত্রে মোশাহিদ রনির রিপোর্ট। রংপুরের কাউনিয়ার তিস্তার মধ্যের চর, বিস্তীর্ণ বালুচর ও জনপদ দেখে বোঝার উপায় নেই এককালে এখানে ছিল স্বচ্ছ নীল জলের তীব্র প্রবাহ, ছিল ইলিশ সহ কয়েকশো প্রজাতির মাছ, অজস্র জলজ প্রাণ ও বাস্তুতন্ত্র। কলকাতা বন্দরের নাব্যতা রক্ষার নামে ভারতের একতরফা ফারাক্কা বাঁধ নির্মাণে আমূল বদলে গেছে এই অঞ্চলের ভূপ্রকৃতি। বর্ষায় আকস্মিক বন্যা, তীব্র শীত, শুষ্ক মৌসুমে খরা ও তাপপ্রবাহে গত 5 দশকে নাতিশীতোষ্ণ জনপদের তকমা হারিয়ে তিস্তা অববাহিকায় বদলে গেছে ভূপ্রকৃতি ও স্থানীয় জীবন জীবিকা। দরিদ্রতার নির্মম কষাঘাত, জেকে বসা শীত ও ঠান্ডাজনিত রোগ শোকে বিপর্যস্ত জনপদে প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্রের বিনামূল্য চিকিৎসা, ওষুধ ও কম্বল বিতরণ। ওষুধ পাচ্ছি, কম্বল পাচ্ছি, কত খুশি হচ্ছি। চরের মানুষ বালার মধ্যে পড়ে থাকি, নদী ভাঙ্গা মানুষ। ওষুধ পাচ্ছি, কম্বল পাচ্ছি। আল্লাহ, কম্বল পাইছি। আমরা অত্যন্ত খুশি হলাম, ওষুধ পেলাম, কম্বল পেলাম, ডাক্তার দেখালাম, কম্বল পেলাম। বছরে বছরে এরকম দিলে আমাদের ভালো হয়। অনেক উপকার করছে আমাদের। এরিয়া খুব শান্তি। তোমার আপনাকে যেন আল্লাহ ভালো করে, দোয়া করি আল্লাহ যেন আপনাকে ভালো রাখে। দুর্দশাগ্রস্ত চরবাসীর ভাগ্য বদলে রাষ্ট্রীয় পদক্ষেপের পাশাপাশি প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্রের সেবামূলক কার্যক্রম জারি রাখার আহ্বান সুধীজনদের। তিস্তা অধ্যুষিত বিপন্ন জনপদের প্রাণ ফেরাতে আন্তর্জাতিক আইন অনুযায়ী উজানের দেশ ভারত থেকে পানির ন্যায্য হিস্সা আদায় ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের বিকল্প নেই বলছেন বিশেষজ্ঞরা। মোশাহিদ রনি, চ্যানেল আই। বিরতির পর স্বাগত আরও একবার চ্যানেল আই সংবাদে। নরসিংদীর হেরিটেজ রিসোর্টে জমকালো আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের 1992-93 শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের পুনর্মিলনী হয়েছে। শগুফতা প্রেজেন্স প্রাণের মাঝে আয় শিরোনামে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়ে আনন্দ আড্ডায় মেতে ওঠেন পুরনো সহপাঠীরা। অতীত স্মৃতি রোমন্থন করে তারা ফিরে যান বিশ্ববিদ্যালয়ের প্রথম দিনগুলোতে। ফেলে আসা দিনের কথা স্মরণ করে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন বিভাগের সহযোগী অধ্যাপক শাওন্তি হায়দার। অনুষ্ঠানে অংশ নিয়ে বন্ধুত্বের বন্ধনকে আরও দৃঢ় করে দুঃসময়ে পরস্পরের পাশে দাঁড়ানোর আহ্বান জানান দৈনিক ইত্তেফাকের বার্তা সম্পাদক সাজ্জাদ হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইকোনমিক রিপোর্টার্স ফোরামের প্রেসিডেন্ট দৌলত আক্তার মালা ও যোগাযোগ বিশেষজ্ঞ জাকারিয়া আল মাহমুদ। দিনব্যাপী অনুষ্ঠানের শেষ পর্বে হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও ক্রীড়া প্রতিযোগিতা। ইউক্রেনে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় এক শিশুসহ কমপক্ষে 3 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কয়েক ডজন মানুষ। ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে নতুন করে রুশ হামলার পর রাজধানী কিয়েভ ও এর আশেপাশের এলাকাসহ দেশের বেশ কয়েকটি অঞ্চলে বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। দেশটির জ্বালানি মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, সীমান্তের কাছে রুশ হামলার ঘটনায় নিরাপত্তা জোরদার করেছে পোল্যান্ড। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে মায়ামিতে ইউক্রেন ও রাশিয়ার শান্তি আলোচনার 2 দিন পর এ সহিংসতার ঘটনা ঘটল। কূটনৈতিক তৎপরতার মধ্যেই চলমান সংঘাতে নতুন করে হামলা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। দর্শক, এবার কৃষি সংবাদ। বগুড়ার হাট বাজারগুলোতে প্রতিদিনই বাড়ছে শীতের সবজির সরবরাহ, সেই সাথে কমতে শুরু করেছে দাম।
ক্রেতারা বলছেন কয়েকদিনের মধ্যে আরও নিয়ন্ত্রণে আসবে শীতের সব ধরনের সবজির দাম। বগুড়া প্রতিনিধি রৌফ জালালের তথ্যচিত্রে সাদিয়া ওমরের রিপোর্ট। উত্তরের জেলাগুলোতে শীত আসায় কৃষক প্রথম দিকে সবজির দাম ভালো পেলেও এখন অবস্থা তার বিপরীত। পাইকারি দর ফুলকপি প্রতিটি 4 থেকে 7 টাকা, শিম প্রতি কেজি 40 থেকে 50 টাকা, মূলা 5 টাকা, লাউ 17 টাকা এবং নতুন পাতা পেঁয়াজ 20 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সবজি চাষিরা বলছেন শীতের প্রথম দিকে সব সবজিতে ভালো দাম পেয়েছেন। সরবরাহ বাড়ায় এখন লোকসানের মুখ দেখতে হচ্ছে তাদের। কপিটা সব জায়গাতে উৎপাদন হচ্ছে বেশি, সংখ্যা বেশি হয়েছে, সংখ্যা বেশি হওয়ার কারণে বাজার কম, সারের দাম বেশি, কপির ওষুধের দাম বেশি, আমাদের ওখানে পড়তে হচ্ছে। গত সপ্তাহে 18 টাকা 17 টাকা বেচা গেছে, এখন 12 টাকা 11 টাকা পিস, দাম কমে গেছে। আজকের বাজারের অবস্থা ভালো না, আগে যে বাজার ছিল সেই বাজারটা এখন নাই, সব জিনিসের দাম কমে গেছে। টিএসপি হলে 250 টাকা ধার, 300 টাকা 250 টাকা ধার, আর কপি হলে 100 টাকা মন। পাইকাররা বলছেন কিছুদিনের মধ্যে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আসবে এসব শীতের সবজি। কেরাস আলু যেটা সেটা কেনা হলো 860 টাকা মন, আর পেঁয়াজ কেনা হলো আপনার হলো 2500 টাকা মন, আর বেগুন এটা বেচে কেনা হচ্ছে 34 টাকা কেজি। ফুলের বাজার হলো মনে করেন আজকে 150, সিমের বাজার 700 800, এই আলুর বাজার 1050 1100 1200 ওই রকমই। প্রতিদিন বগুড়ার হাটে প্রায় 80 থেকে 100 ট্রাক সবজি সরবরাহ হয় ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায়। সাদিয়া ওমর, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ। দেশের দ্বিতীয় বৃহত্তম বনাঞ্চল হবিগঞ্জের রেমা কালিঙ্গাতে থামছে না পরিবেশ সন্ত্রাস। বছরের পর বছর বেপরোয়া গাছ কাটা ও পাচারে বিপন্ন সংরক্ষিত অভয়ারণ্য। সম্প্রতি পাচারকারী চক্র ও বনরক্ষীদের মাঝে গোলাগুলির ঘটনায় আবারও আলোচনায় এই বনাঞ্চল। বন বিভাগ বলছে প্রভাবশালীদের ছত্রছায়ায় চলা চক্রের হাতে আগ্নেয়াস্ত্র থাকায় বেড়েছে বনরক্ষীদের নিরাপত্তা ঝুঁকি। চৌধুরী মোহাম্মদ ফরিয়াদের তথ্য ও ভিডিওচিত্রে মোশাহিদ রনির রিপোর্ট। হবিগঞ্জের চুনারুঘাটের রেমাকালেঙ্গা বন্যপ্রাণী অভয়ারণ্য। চিরহরিত এই বনাঞ্চলটি সুন্দরবনের পর বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বন্যপ্রাণী অভয়ারণ্য এবং প্রাকৃতিক বনভূমি। এই অভয়ারণ্য বিরল প্রজাতির প্রাণী ও উদ্ভিদের জন্য পরিচিত। লজ্জাপতি বানর, উল্লুক, চশমা পরা হনুমান, মায়া হরিণ, মেছো বাঘ এবং বিরল প্রজাতির মালায়ন বড় কাঠবিড়ালি সহ রয়েছে 37 প্রজাতির স্তন্যপায়ী, 167 প্রজাতির পাখি, 7 প্রজাতির উভয়চর এবং 18 প্রজাতির সরীসৃপ প্রাণী। এখানে রয়েছে প্রায় 638 প্রজাতির গাছপালা ও লতাগুল্ম। তবে বেপরোয়া দখল দূষণ, প্রকৃতি ধ্বংস এবং কাঠ পাচারে বিপন্ন মূল্যবান উদ্ভিদ ও বনের বাস্তুতন্ত্র। সাম্প্রতিক বছরগুলোতে গাছ কাটা ও পাচার যেমন বেড়েছে, তেমনি বেশ কয়েকবার পাচারকারী চক্র ও বনরক্ষীদের গোলাগুলির ঘটনাও ঘটেছে। আগে যে 10 বছরে যা ছিল তার চেয়ে এখন অনেক কমে গেছে গাছের পরিমাণ, এত ভাবে এটা ধ্বংসর পথে যাইতেছে। প্রশাসন যদি এই জায়গায় হাত না থাকতো, এগুলা গাছ কোনো কাটার ক্ষমতা নাই। আমাদের এই সৌন্দর্য রক্ষা করার জন্য প্রশাসন যারা রয়েছে তাদের ভূমিকা রাখার অনুরোধ জানায়। গত 11 ডিসেম্বর গভীর রাতে কালিঙ্গা বিটের নিশ্চিন্তপুর পাহাড়ে সেগুন গাছ কাটছিল একটি সংঘবদ্ধ চক্র। সে সময় বনরক্ষীরা বাধা দিলে 2 ঘন্টা ধরে চলে গুলি বিনিময়। ফাঁকা গুলি করার কারণটা হচ্ছে ওরা যাতে চলে যায় আর কি, ভয় পায় যাতে চলে যায়। কিন্তু দেখি যে আমরা করার পরে ওরাও দেখি যে ঠিক আমাদের সাথে ওরা ওই ফুল্লা চেঁচামেচি করে ওরা না গিয়ে ওরা আবার পাল্টা গুলি করতেছে। তথ্য দিতে চায় না, দিলে তারা সমস্যা পড়ে, যার কারণে অনেক সময় আমরা সঠিক তথ্যটা পাই না। একজন আসামি ইতিমধ্যে আটক করেছে এবং তারা খুব তৎপর রয়েছে, কিন্তু তাদের অবৈধ অস্ত্রগুলি যত দ্রুত উদ্ধার করা যাবে তত সবার জন্য মঙ্গল। এই বনের অসাধারণ জীববৈচিত্র্য এবং প্রাকৃতিক গুরুত্ব বিবেচনায় 1982 সালে বনের একটি নির্দিষ্ট অংশকে বন্যপ্রাণী অভয়ারণ্য হিসেবে ঘোষণা করে বাংলাদেশ সরকার। অভিযোগ রয়েছে রাজনৈতিক প্রভাবশালী ও বন বিভাগের অসাধু চক্রের যোগসাজশে চলছে বৃক্ষ নিধন ও পাচারের মতো পরিবেশ সন্ত্রাস। মোশাহিদ রনি, প্রকৃতি ও জীবন ডেস্ক,
চ্যানেল আই। দর্শক, সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। তারেক রহমানের রাজকীয় প্রত্যাবর্তন আগামীকাল। প্রায় 1.5 যুগ পর প্রিয় নেতাকে বরণের অপেক্ষায় নেতাকর্মীরা। দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন ও কলকাতা উপ হাইকমিশনে আবারও হামলার চেষ্টা। ঢাকা ও দিল্লিতে হাইকমিশনারদের পাল্টাপাল্টি তলব। নির্বাচনে অনিয়ম রোধে সর্বশক্তি প্রয়োগে ইসিকে পাশে চায় মাঠ প্রশাসন। অতীতের খারাপ নির্বাচনের দুর্নাম ঘোচাতে সিইসির প্রত্যয়। এবং রংপুরের তিস্তাচরে প্রকৃতি ও জীবন স্বাস্থ্য সেবা কেন্দ্রের বিনামূল্যে ওষুধ কম্বল বিতরণ। টেকসই উন্নয়ন নিশ্চিতে মহাপরিকল্পনা বাস্তবায়নের তাগিদ। দর্শক, চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। পরবর্তী শীর্ষ খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।